ভিডিওতে তোমাদের ডিএসসি 7 ইংলিশ অনার্সের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, সাথে একটা নতুন জিনিস বলবো যেটাতে তোমাদের কিছুটা হচ্ছে কি যে সমস্যা লাঘব হবে, মানে তোমরা একটুখানি নিশ্চিন্তায় মোটামুটি পরীক্ষা দিতে যেতে পারবে। সেটা কি, প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর বলার আগে সেটা ক্লিয়ার করে, যেটা তোমাদের বলার জন্য ভিডিওটা করা। তো বেসিক্যালি তোমাদের এখানটায় যে পাঁচটা পোয়েম আছে, মানে টোটাল ছটা, বাট পাঁচটা ধরো। তো পাঁচটা থেকেই প্রশ্ন আসবে কি না আসবে সেটা তোমাদের বেশি সমস্যা হচ্ছে, এবং সেটার জন্য অনেকে কমেন্টও করেছিল, ইভেন অনেকে টেক্সটও করেছিল। একটা সিম্পল এবং সহজ কথা বলছি, তোমাদের কিন্তু এই পাঁচটা পোয়েম থেকে বা পাঁচটা বই থেকে পাঁচটা থেকে কিন্তু কোশ্চেন্স আসবে। কিভাবে বললাম বা কিছু ওটা সম্পূর্ণ আমি কার কাছ থেকে জানিনি, আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোনো দাদু বাবা নেই, বাট আমার যেটা মনে হলো, কেন বলছি, তোমরা যদি ডিএসসি 6 দেখো, ডিএসসি 6-এ কিন্তু প্রত্যেক কটা পোর্শন থেকে কোশ্চেন দিয়েছিল। 12 রেডিটা 15 মার্কসের জন্য দেয়নি, বাট 5 মার্কসের জন্য রেখেছিল। ঠিক তেমনই তোমাদের কিন্তু কালকে ডিএসসি 7-এ টোটাল পাঁচটা থেকেই প্রশ্ন দেবে। হয়তো ওয়ান ডে রোড আর নেম থেকে 5 মার্কসের প্রশ্ন দিতে পারে, বাট তোমাদের কিন্তু পাঁচটা থেকে প্রশ্ন দেবে। টোটাল ছটা অ্যাকচুয়ালি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তো তোমরা দেখবে পরীক্ষাতে কালকে ছটা থেকে প্রশ্ন দেবে। কিভাবে দেবে, এখান থেকে 5 মার্কসের প্রশ্ন দেবে, বাদ বাকিগুলো থেকে হচ্ছে কি 15 মার্কসের প্রশ্ন দেবে। এই দুটো থেকে একটা 15 মার্কসের দেবে, এবং একটা আর এক যে কোনো একটা থেকে একটা 15 মার্কসের জন্য দেবে। মানে দুটো থেকে একটা কম্বাইন 15 মার্কসের জন্য দিল, আর যে কোনো একটা থেকে একটা 15 মার্কসের জন্য দেবে। নেক্সট 5 মার্কসের জন্য হচ্ছে কি যে একটা 5 মানে দেবে তোমাদের। ধরো দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার থেকে একটা কম্বাইন প্রশ্ন দিল, একটা 15 মার্কসের, আর একটা 15 মার্কসের ধরো দ্য ল্যাম্ব থেকে দিল, তাহলে পড়লো কি দ্য টাইগার, তো টাইগার থেকেও কিন্তু 5 মার্কসের তুমি প্রশ্ন পাবে। তাহলে এখান থেকে যে কটা পোয়েট্রি দেখতে পাচ্ছ সব কটা থেকে কিন্তু তুমি কালকে পরীক্ষাতে প্রশ্ন পাবে, সে 5 মার্কস হোক বা 15 মার্কস হোক। বোঝা গেছে? তো মোটামুটি তুমি এবার নিশ্চিন্তে একটুখানি পরীক্ষা দিতে যেতে পারো, তোমাদের কিন্তু দেবে আমার যতটুকু মনে হচ্ছে। এবার আসি টোটাল একদম ওভারঅল, তোমাদের আমি স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলে দেবো। যারা যতটুকু পড়েছো তারা ততটুকু হচ্ছে কিভাবে ভালোভাবে ইউটিলাইজ করবে, এবং যদি কমন না পাও তাহলে কি করবে, দেন সেটাও বলে দেবো। বেসিক্যালি একটা একটা করলে কোনটা করবে, আর কোনটা থেকে একটা করলে সব থেকে বেশি রিস্ক হতে পারে, দেন সেটা বলে দেবো। দেখো, তোমরা ডিএসসি 5 এবং ডিএসসি 6-এ যে কটা একটা একটা বলেছিলাম কমন পেয়েছিলে, ডিএসসি 7-এর সিনারিও কিন্তু সেম নয়। ডিএসসি 7-এর পেপারটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা পেপার, এবং এই পেপারের অ্যান্সার্স বা কোশ্চেন্স অ্যান্সার্সও কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যাল। এই পেপারে লাইন তুলে লিখতে হয়, লাইন মেনশনস করতে হয়, ক্রিটিসিজম দিতে হয়। তো সেক্ষেত্রে পেপারটা ওই দিক থেকে দেখতে গেলে পেপারটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যায়। তো ওই কারণের জন্য যারা পড়ছো চেষ্টা করবে এই মক টেস্টের মধ্যে যে কটা কোশ্চেন্স আছে, সে 5 মার্কস বা 15 মার্কসও সমস্ত কোশ্চেন্স করা, তাহলে সেফলি নিশ্চিন্তায় পরীক্ষা দিতে যেতে পারবে তুমি। এখান থেকে সব কটা কোশ্চেন্স কম পেয়ে যাবে। এবার আমার চিন্তা হচ্ছে কি, যারা কম পড়ছো বা যারা একটা একটা করে করছো, তোমরা কিভাবে করবে না করবে দেন সেই ব্যাপারটা ওটাই বলে দেবো। আমি কি বলেছিলাম যে এই এ প্রশ্ন এবং বি এর প্রশ্ন তুমি মেটাফিজিক্যাল পোয়েম করে নিলে কার্পেডিয়াম থিম হয়ে যায়, সেপারেটলি করতে লাগবে না। তাহলে টুইস কমিশন থেকে একটা প্রশ্ন দিলাম তোমাদেরকে, যারা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছিলে একটা করে দাও। এখান থেকে তাহলে একটা প্রশ্ন হয়ে গেল। দেখে নেবে প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে আসছে। প্রশ্নটা কিন্তু ডিসকাস দ্য টু হিজ কমিশনস অ্যাজ এ লাভ পোয়েম দিতে পারে, এবং লাভ পোয়েমটা এলাবোরেট করে দিতে পারে যে থিম অফ টাইম অ্যান্ড লাভ। এটা আমি একটুখানি মেনশন করে দিলাম, অনেকে বুঝতে পারবে না। বা টু মেটাফিজিক্যাল কনসিট বা ইমেজারি বা লজিক্যাল স্ট্রাকচার ঘুরে ফিরে দিতে পারে, অনেকভাবে ঘুরে ফিরে দিতে পারে। মেটাফিজিক্যাল পোয়েম করে নিলে হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা মানে এর দাগেরটা করে নিলে বি এর দাগেরটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে টু হিজ কমিশন থেকে একটা দিয়ে দিলাম, এটাই পড়ো, যারা একটা একটা করে পড়ছো এটাই পড়ছো, এখান থেকে তুমি কম পেয়ে যাবে, এবারে কোনো প্রশ্ন আসবে না। টু হিজ কমিশন ক্লিয়ার। এবার আসছে হচ্ছে কি রেফ অফ দ্য লক। রেফ অফ দ্য লক থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, এবং এটা পড়ার চান্স সব থেকে বেশি। যারা একটা একটা করে করছো এটা করে নিও, যদি কমন না পাও বাই চান্স, তাহলে হচ্ছে কি যেটা তুমি মুখস্থ করেছো সেটাই লিখে দেবে যেটা আসবে। ধরো তুমি এইটা মুখস্থ করেছো অ্যান্ড পরীক্ষাতে এটা আসলো, লিখে দেবে। কেন বলছি, তুমি যখন হিরোই কমিক্যাল বা মক এপিক বা রেভ অফ দ্য লক অ্যাজ এ ব্যালেন্স ক্রিটিক অফ 18th সেঞ্চুরিটা পড়ে গেছো, সেখানটায় কিন্তু বেলিন্ডারকে ছাড়া এই অ্যান্সারটা লেখা পসিবল নয়। তো সেই কারণের জন্য বেলিন্ডারও কিন্তু অনেকটা পোর্শনস, প্রায় 60 থেকে 70% পোর্শনস কিন্তু এই অ্যান্সারের মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে বেলিন্ডার ক্যারেক্টারটা হয়ে যায়।
তো নিশ্চিন্তে একটা করে যাও এখান থেকে। যারা পড়ছো তোমরা কিন্তু বেরেন্ডার ক্যারেক্টার এবং বেরেন্ডার টয়লেট সিনটা সেপারেট চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দাও, অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বেরেন্ডার ক্যারেক্টার দেখে যাবে। সিম্পল, কাট, ক্লিয়ার। এবার আসে হচ্ছে কি যে তোমার মিল্টনের প্যারাডাইস লস্ট। আমি অন্য কোনো থেকে বেশি করতে বলবো না যারা একটা একটা করে করছো, বাট আমি তোমাদের এই মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে একটা কি দুটো প্রশ্ন এক্সট্রা বলবো, ওটা করেছো, একটা অ্যাটলিস্ট করেছো, মানে ইনভোকেশনসটা বাদ দিয়ে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা? ইনভোকেশনস। যারা কিচ্ছু পড়া হয়নি, এখনো অবধি প্রিপারেশনস নেই, তোমার রিস্ক নেওয়া ছাড়া কোনো মানে কোনো কিছু করারও নেই। তো সেই কারণের জন্য যারা একটা করছো, ইনভোকেশনসটা করে চলে যাও, অনেকটাই রিস্ক হবে, বাট আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং তোমাদেরকে আর একটা প্রশ্ন বলবো, সেটা হচ্ছে কি যে হয় ইনভোকেশনের সাথে স্যাটার্ন স্পিচ বা স্যাটার্নের ক্যারেক্টার এটা করে নাও, মানে ইনভোকেশন করার পরে স্যাটার্ন স্পিচ বা স্যাটার্ন ক্যারেক্টার করে নাও, আদারওয়াইজ ইনভোকেশনের সাথে এপিক সিমিলিস করে নাও। দুটো করে যাও মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে, তাহলে কিন্তু সেফ থাকবে। কেননা মিল্টনের প্যারাডাইস লস্টে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, অনেক প্রশ্ন, তোমাদেরকে দেখেছি তো 2-3টে, বাট প্রচুর প্রশ্ন হয়। তো সেই ক্ষেত্রে দুটো করলে সব থেকে সেফ থাকবে, বাট তাও রিস্ক হয়, জানো তো। তো বেসিক্যালি হচ্ছে যারা পড়ছো তোমরা কি করবে, মিল্টনের ইনভোকেশনস করবে, দেন তারপরে স্যাটার্নের স্পিচ বা ক্যারেক্টার, তারপর হচ্ছে কি এপিক সিমিলিস। এটা করা হয়ে যাওয়ার পরে দেখে নেবে হেলের ডেসক্রিপশনসটা। এই চারটে বললাম, এই চারটে করে যাও, তোমরা ওখান থেকে 4 থেকে দুটোই কমন পেয়ে যাবে, আদারওয়াইজ একটা তো মাস্ট কমন পেয়ে যাবে। যারা রিস্ক নিচ্ছ তোমরা বলবো ইনভোকেশনের সাথে হয় স্যাটার্ন স্পিচ বা ক্যারেক্টার, না হয় এপিক সিমিলিস, যে কোনো দুটো করে যাও মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে। ইনভোকেশনের সাথে হয় স্যাটার্ন স্পিচ বা ক্যারেক্টার, নাই এপিক সিমিলিস। একটা মজাদার জিনিস বলে দিই, এপিক সিমিলিসটা করে নিলে, কেন রেখেছে এখানটায় প্রশ্নটা, তার একটা কারণ আছে। এপিক সিমিলিস করে নিলে মিল্টনের গ্র্যান্ড স্টাইলটা 70% অ্যান্সার্স হয়ে যাবে তোমার। ইভেন দো স্যাটার্নের যে ক্যারেক্টার সেটাও কিন্তু এপিক সিমিলিস থ্রুতে অনেকটা হয়ে যাবে, প্রায় 60 থেকে 70% হয়ে যাবে। ওই কারণের জন্য এই দুটো রাখা হয়েছে। এই দুটো করলেও তুমি স্যাটার্নের স্পিচ বা ক্যারেক্টার বলো বা মিল্টনের গ্র্যান্ড স্টাইল বলো, কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। তোমাদের ইউনিভার্সিটিতে নয়, কল্যাণ ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন দিত যে মিল্টন কী কী এপিক সিমিলিস ইউজ করেছেন স্যাটার্নের ক্যারেক্টারকে ডিসক্রাইব করার জন্য। তো অ্যান্সারটা ওইভাবে লিখতে হবে বা ওইভাবে সাজাতে হবে। সেই ক্ষেত্রে তাহলে তোমার স্যাটার্নের ক্যারেক্টার এবং মিল্টনের গ্র্যান্ড স্টাইলটা হয়ে যাচ্ছে এই দুটো প্রশ্ন করলে। তখন ইনভোকেশনস এবং এপিক সিমিলিস করে তুমি সেফ দুটো করতে পারো, ওই বেসিসের কথা বলছি। এবার আমি তো জানি না তোমার অ্যান্সার কীভাবে করেছো না করেছো, ওই কারণের জন্য বললাম যে ইনভোকেশনের সাথে হয় তুমি স্যাটার্ন স্পিচ বা ক্যারেক্টার করছো, না হয় ইনভোকেশনের সাথে এপিক সিমিলিস করছো, কিন্তু করে যাবে। এবং যারা পড়ছো তোমাদেরকে বলবো হেলের ডেসক্রিপশনসটা দেখেছো, হেলের ডেসক্রিপশনের অ্যান্সার্স আমি তোমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। 5 মার্কস হোক বা 15 মার্কসের হোক, হেলের ডেসক্রিপশন কিন্তু ছাড়বে না, বুঝে গেছে। এবার আসে হচ্ছে কি দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে। দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে যারা একটা করছো এটা করেছো, বাট দেখেছো কতভাবে প্রশ্নটা ঘুরিয়ে ফিরে আসে, দেখে যাবে। কিন্তু তোমাদের কিন্তু এবার দেখলাম যে অর প্রশ্নগুলো আমার যে অর প্রশ্ন সেখান থেকে তুলছে, তো সেক্ষেত্রে বলবো প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন করে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল 4টে হলো, ঠিক আছে। তাহলে ইনভোকেশন, মেটাফিজিক্যাল, মক হিরোইক বা কমিক্যাল এবং হচ্ছে কি টাইগার দ্য ল্যাম্প কম্বাইন, এই 4টে সবার আগে লিখে লিখে করবে, তারপর এক্সট্রা যে কটা করতে বলেছি পারলে করো, আদারওয়াইজ এই 4টে ভালো করে করেছো, লিখে লিখে করেছো, ওখান থেকে সব থেকে বেশি আসার চান্স বেশি। যারা পড়ছো এটা করে নিতে পারো। এবার আসি 5 মার্কসের জন্য। এবং তোমরা তো হচ্ছে কি যে ওয়ান ডাই রোটার নামতে বাদ দিতে বলেছি, বাট যারা পড়তে চাইছো জাস্ট রিডিং পড়ে যেও, একেবারে বাদ দেওয়ার থেকে রিডিং পড়ে যাওয়া ভালো। আমি একটা গেস বললাম যে সব পেপারে যেহেতু সব কটা প্রশ্ন থেকে তুলছে, তাহলে ওয়ান ডাই রোটার নাম থেকেও তুলবে, কালকে পাশা থেকেই প্রশ্ন দেবে, সেই পয়েন্ট অফ ভিউ বললাম। যারা পড়ছো, যাদের প্রিপারেশন খারাপ, তোমরা বাদ দিয়ে দাও, ওয়ান ডাই রোটার নেম থেকে বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। আর যারা পড়ছো এটা রিডিং পড়ে যাবে। রিডিং মিনস লাইক যে অ্যান্সার তোমার কাছে প্রিপেয়ার করা রয়েছে সেটার প্রথম দুটো স্ট্যান্ডা, লাস্টের দুটো স্ট্যান্ডা, ওই দুটো 4টে স্ট্যান্ডা, বা প্রথম একটা স্ট্যান্ডা লাস্টে একটা স্ট্যান্ডা, স্টার্টিং এবং এন্ডিং ভালো করে দেখে যাও, মাঝখানে যা সেটা লিখে দেবে, ঠিক আছে। এইভাবে দেখে যাও, মানে ওই সিরিয়াসলি দেখতে হবে না, ক্লিয়ার। তাহলে 4টে থেকে যে কটা প্রশ্ন বললাম, প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন করবে, তারপর এক্সট্রা আই থিঙ্ক 2 কি 3টে বলেছি সেটা করবে, তোমরা 7টা প্রশ্ন তোমাদেরকে দিলাম, 7টা করে যাও, হুইচ ইজ ভেরি ইনাফ। এবার আসি হচ্ছে কি তোমাদের 5 মার্কসের জন্য। 5 মার্কসের থেকে হচ্ছে কি ওয়ান ডাই রোটার নাম থেকে 5 মার্কসের জন্য দেবেই মাস্ট, তাহলে এই ওয়ার্ডগুলো দিতে পারে। নেক্সট স্যাটার্নের ক্যারেক্টার বা স্পিচ, এবং স্যাটার্নের ক্যারেক্টারটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে, ভালো করে দেখে নেবে।
কেন বলছি, তোমাদের না স্যাটার্নের ক্যারেক্টারটা 2024-এ চলে এসেছিল, তো ক্যালকাটা ম্যাজিক 2024-এর প্রশ্ন তুলছে না, ডিরেক্টলি তুলছে না, বাট ঘুরিয়ে তুলছে। ঘুরিয়ে তুলছে মিনস হচ্ছে কি, ধরো টিনটেন টিবেট থেকে 2024-এ বন্ডিং অফ ফ্রেন্ডশিপ এসেছিল, তো ওটাকে ঘুরিয়ে দিয়েছে, একটু এলাবোরেট করে দিয়েছে। তো ওই কারণের জন্য স্যাটার্নের ক্যারেক্টার তোমাকে করতে হবে, বুঝে গেছে? তো স্যাটার্নের ক্যারেক্টারটা করে নিও। কতভাবে ঘুরিয়ে আসতে পারে, মানে স্যাটার্নের ক্যারেক্টার ডিরেক্টলি না পড়তে পারে, স্যাটার্নের স্পিচ দিয়ে দিল ডিরেক্টলি, বা হচ্ছে কি তোমার অন্যভাবে ঘুরে ফিরে দিতে পারে। ওই কারণে যে বলছি, এটা করে নিও স্যাটার্নের ক্যারেক্টারটা। 3টে করো এপিক সিমিলিস ইনভোকেশনস আর স্যাটার্ন ক্যারেক্টার পেয়ে যাবে তুমি এখান থেকে, মানে 100% শিওর বলে দিলাম। নেক্সট হচ্ছে কি সুপারন্যাচারাল মেশিনারি বা সুপারন্যাচারাল এলিমেন্টস বা সিল্পদের কনটেক্সট রিপ অফ দ্য লক থেকে, এটা বাদ দিতে পারো। কেন হচ্ছে কি, হিরোইক কমিক্যাল বা মক এপিক যখন তুমি করবে, এই সিল্পদের কনটেক্সটটা তুমি ওখান থেকে পেয়ে যাবে, তো ওটা আপাতত এখান থেকে বাদ দিতে পারো। এবং তোমাকে বললাম, যদি হচ্ছে কি টাইগারটা বা ল্যাম্পটা হচ্ছে কি যে 15 মার্কসের জন্য দেয়, তাহলে টাইগারটা হচ্ছে কি 5 মার্কসের জন্য দেবে, ওই জন্য রাখলাম। নেক্সট হচ্ছে কি তোমাদের টু হিস কমিশন থেকে দেখো 5 মার্কসের জন্য প্রশ্ন দেবে, তো কেমনভাবে দিতে পারে এগুলো কিন্তু মেনশন করা আছে, দেখে যাবে, এখান থেকে পেয়ে যাবে। সো বেস্ট অফ লাক। মোস্ট প্রবাবল যেমনভাবে আসতে পারে বলে দিলাম, যে যেমনভাবে পড়ছো ঠিক তেমনভাবে পড়বে, চেষ্টা করবে মিল্টন থেকে দু একটা প্রশ্ন এক্সট্রা করার, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। সো থ্যাংক ইউ সো মাচ।